গল্পের শুরুতেই আমরা আমাদের ডিজাইনার গার্ল শিয়াকে দেখতে পাই। তো শিয়া ওর ফ্রেন্ড জিয়াংকে বলছিল যে ও শহর থেকে একটু দূরে একটা বাড়ি কিনেছে আর আজই ওর নতুন বাড়িতে শিফট করে যাবে। তো এরপরে শিয়া ওর জিনিসপত্র নিয়ে ওর নতুন বাড়িতে চলে আসে। তো শিয়া সবকিছু ঘুরে দেখছে, তখনই ওর নেইবার ওর সাথে কথা বলতে আসে, যে কিনা শিয়াকে বলতে থাকে, তুমি কি জানো এই বাড়িটা একটা হন্টেড হাউস, এখানে কেউই থাকতে পারে না। এই শুনে তো শিয়া বলে দেয়, আমি ওইসবে বিশ্বাস করি না। পরে শিয়া যখন ওর জিনিসপত্র অ্যারেঞ্জ করছিল, তখনই ও কাজ করতে করতে স্লিপ করে পড়ে যেতে লাগে। তবে এমন সময় ন্যানহুই নামে একটা হ্যান্ডসাম ছেলে এসে শিয়াকে ধরে নেয়। তো ন্যানহুইকে দেখে শিয়া মনে করে যে ন্যানহুই হয়তো ওদের নেইবার। তবে ন্যানহুই বলে যে ও ডেকোরেশনের কাজ করে, তো শিয়া যদি ওর বাড়ির ডেকোরেশন করাতে চায় তবে ন্যানহুই ওকে এই কাজে হেল্প করতে পারে। তো ন্যানহুই এতটাই হ্যান্ডসাম ছিল যে কারণে শিয়ার তো ওকে অনেক বেশি ভালো লেগে যায়। তাই ও ন্যানহুইয়ের সাথে কন্ট্যাক্ট বাড়ানোর জন্য ওর ফোন নাম্বার চাইলে ন্যানহুই বলে দেয় ও নাকি ফোন ইউজ করে না। এই শুনে তো শিয়া অনেকটাই অবাক হয়ে ভাবে যে এখনকার দিনে দাঁড়িয়েও এমন কেউ আছে যে কিনা ফোন ব্যবহার করে না। তো ন্যানহুই নেক্সট উইক ওর সাথে দেখা করবে এমনটা বলে চলে যায়। তো রাতের বেলা শিয়া ওর গ্র্যান্ডমার সাথে কথা বলে। গ্র্যান্ডমা তো শিয়াকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য জোর করছিল। তো শিয়া গ্র্যান্ডমাকে এটা ওটা বুঝিয়ে ওর রুমে আসলে ও এবার রুমের মধ্যে থেকে কেমন যেন একটা স্মেল পাচ্ছে, যদিও শিয়ার ওই স্মেলটা অনেকটাই ভালো লাগে। তো তখনই আমরা অদৃশ্য অবস্থায় ন্যানহুইকে শিয়ার রুমে দেখি। তবে শিয়া তখন ন্যানহুইকে দেখতে পাইনি। তো এই স্মেলটা পাওয়ার পরে শিয়ার একটা ডিজাইনের কথা মনে পড়ে যায়, যে কারণে ও এবার একটা ইয়াররিং এর ডিজাইন বানিয়েছিল। আর ন্যানহুই অদৃশ্য ভাবেই ওর পাশে বসে ওই ডিজাইনটা দেখে ভাবে এই ডিজাইনটা তো আমি চিনি। তো শিয়া ন্যানহুইকে দেখতে না পেলেও ওর বলা কথাটা শুনতে পেয়ে যায়। তবে এর মধ্যেই ন্যানহুই ওকে দেখা দিলে শিয়া তো এবার প্রচন্ড ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে আর বলে, তুমি এখানে কি করছো? তো ন্যানহুই কিছু বলার আগে শিয়া অনেক বেশি রেগে গিয়ে ওকে রুম থেকে বের করে দেয়। যদিও ন্যানহুই তো দেওয়ালের মধ্যে দিয়েই শিয়া রুমে চলে এসেছিল। এই দেখে তো শিয়া এবার প্রচন্ড ভয় পেয়ে ভাবে তার মানে ওর ওই নেইবার আন্টি ঠিকই বলেছে, এখানে নিশ্চয়ই ন্যানহুইয়ের ভূত থাকে। তো ন্যানহুইকে এরকম করতে দেখে শিয়া তো এবার পুলিশ ডেকে নিয়েছিল। যদিও পুলিশ অফিসাররা তো ন্যানহুইকে দেখতেই পাচ্ছে না, যে কারণে পুলিশরা ওখান থেকে চলে গেলেও শিয়া তো ন্যানহুইকে দেখতে পাচ্ছিল। তাই বেচারি এবার প্রচন্ড ভয় পেয়ে পাগলের মতো ছুটতে থাকে, যাতে কিনা ওই ভূতের থেকে দূরে যেতে পারে। তবে শিয়া যেখানেই যাচ্ছে ন্যানহুই ওখানেই পৌঁছে যাচ্ছে, যে কারণে শেষমেশ বাধ্য হয়ে শিয়াকে ন্যানহুইয়ের কথা মেনে আবার ওই বাড়িতেই ফিরে আসতে হয়। তো ন্যানহুই এবার শিয়াকে বলতে থাকে, আমি আসলে ভূত নই। যদিও শিয়া তো ন্যানহুইয়ের কোনো কথাই বিশ্বাস করে না, আর করবেই বা কি করে? যদি কেউ দেওয়াল দিয়ে এইভাবে ঘরে ঢুকে যায় সে ভূত ছাড়া আর কি হবে? তো শিয়া ন্যানহুইকে ওর বাড়ি ছেড়ে চলে যেতে বললে ন্যানহুই বলে দেয়, আমি বহু বছর থেকে এখানে থাকি, তো তোমাকে আমার সাথেই থাকতে হবে। এই শুনে তো বেচারি প্রচন্ড ভয় পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। তবে তখনই ওখানে মেটেও শাওয়ার শুরু হয়, যে কারণে আকাশ থেকে ধেয়ে আসা আগুনের গোলাগুলো শিয়ার ওপরেই পড়ে যেত। তবে ন্যানহুই এসে ওকে বাঁচিয়ে নেয়। যদিও এই করতে গিয়ে ন্যানহুই তো ওখানেই বেহুশ হয়ে গেছিল। তো শিয়া ওকে তুলে নিয়ে যেতে চাইলেও ন্যানহুই এত বেশি ভারী ছিল শিয়া তো ওকে তুলতেই পারে না। তাই ও ন্যানহুইকেই বাইরে ব্ল্যাঙ্কেট দিয়ে চলে যায়। পরদিন সকালে শিয়া ঘুম থেকে উঠে দেখে ন্যানহুই ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। যদিও শিয়া তো ভূতের হাতের খাবার একদমই খাবে না। শিয়া এবার ঠিক করে ও এই বাড়িটা বিক্রি করে দেবে, কারণ একটা ভূতের সাথে থাকা কোনো মতেই সম্ভব নয়। তো শিয়া ওর প্রপার্টি ডিলারের সাথে দেখা করার জন্য বের হলে ওর এবার ওর নেইবারের ছেলে ইয়ানের সাথে দেখা হয়, যে কিনা একজন পুলিশম্যান ছিল। তো ইয়ান শিয়ার সাথে কথা বলতে আসলেও শিয়া অনেক বেশি ব্যস্ত থাকায় ও ইয়ানকে বাই বলে চলে যায়। তবে গতকাল রাতে মেডিও শাওয়ারের জন্য শিয়ার গাড়িটাও খারাপ হয়ে গেছিল। এই দেখে তো বেচারির আরো খারাপ লাগে। তো শিয়া ওর প্রপার্টি ডিলারের কাছে গেলে জানতে পারে ও এখনই এই বাড়িটা সেল করতে পারবে না, যে কারণে শিয়া জিয়াং এর সাথে দেখা করে ওকে জানায় ওর বাড়িতে নাকি একটা হ্যান্ডসাম ভূত আছে। এই শুনে তো জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এটা তো অনেক ভালো ব্যাপার, ভূতের সাথে থাকার ভাগ্য সবার হয় না। আর এমনিও ওই ভূতটা তো ঘরের কাজ করতে পারে,
তাহলে তোমার হেল্পই হবে। তো জিয়াং এর এইসব কথা শুনে শিয়া বুঝতে পারে জিয়াং এর মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। তো শিয়া তো ওই দিন জিয়াং এর বাড়িতেই থাকবে ভেবেছিল, তবে অফিসের প্রজেক্ট শেষ করার জন্য ওকে রাতের বেলা বাড়ি ফিরে যেতে হবে। তাই ও এবার বাড়ি ফেরার জন্য জিয়াংকে ওর সাথেই নিয়ে যায়। তো ওখানে গিয়ে শিয়া দেখে কেউ ওর গাড়িটা ঠিক করে দিয়েছে। এই দেখে তো ও অনেক বেশি অবাক হয়ে যায়। তো ওরা দুজন এবার ভয় ভয় ভেতরে যাচ্ছিল, তবে তখনই একটা শব্দ শুনে শিয়া তো লাফিয়ে ওর ফ্রেন্ডের কোলে উঠে পড়ে। তবে জিয়াং ওখানে কাউকে দেখতে না পেলে ও তো শিয়াকে বলতে থাকে, তুমি হয়তো ভুলভালই বলছো। তো এর মধ্যেই ওখানে লাইট ব্লিঙ্ক করতে শুরু করে, আর তখনই ওরা ন্যানহুইকে দেখতে পায়। এতে তো দুই বান্ধবীর অবস্থা পুরো খারাপ। তবে ন্যানহুই ওদের শান্ত করে বলে, আমি কোনো ভূত নই, তাই তোমরা আমাকে দেখে ভয় পেও না। তো ন্যানহুই এর কথা শুনে জিয়াং তো ওর উপরে ক্রাশ খেয়ে যায়। তো তখনই ন্যানহুই বলে, আমি তো এখানে কয়েক যুগ থেকে একজনের জন্য অপেক্ষা করছি। তো তোমরা যদি এই বাড়ি ছেড়ে চলেও যাও, তাও আমি এখান থেকে যাব না। তো ন্যানহুইয়ের এই কথা শুনে শিয়া এবার অনেক বেশি রেগে গেছিল, কারণ ও এত কষ্ট করে এই বাড়িটা কিনেছে, আর সেখানেও নাকি এরকম ভূতের উপদ্রব। তো তখনই ন্যানহুই শিয়াকে ওই ইয়াররিংটা দেখায়, যেটার পিকচার শিয়া আগের দিনই ড্র করেছিল। ন্যানহুই বলে, এটা আসলে এনশিয়েন্ট যুগের ইয়াররিং। তো আমাকে বলো, তুমি এই ডিজাইনটা কি করে জানলে? যদিও শিয়া তো ন্যানহুইয়ের কোনো কথাকেই সিরিয়াসলি নিচ্ছিল না। ও তো ন্যানহুইকে বলে দেয়, এইসব মিথ্যে কথা অন্য জায়গায় বলবে। আমি জানি তুমি আমার ডিজাইন দেখে হয়তো এই ইয়াররিংটা বানিয়ে এনেছো। তো মিস্টার ভূত, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এই বলে শিয়া রাগ দেখিয়ে জিয়াংকে নিয়ে নিজের রুমে চলে যায়। তো শিয়া চলে গেলে ন্যানহুই এবার ঘরের সব কাজই করে ফেলেছিল। পরে জিয়াং ওদের বাড়িতে একটা কফিন দেখতে পায়। তো ওটা দেখে ওরা দুজনেই ভয় পেয়ে গেলে তখনই ন্যানহুই এসে বলে, এটাই নাকি ওর বেড। তো এই শুনে শিয়া বলে, এরপরও বলবে যে তুমি ভূত নাও। তবে জিয়াং ওকে বোঝাতে থাকে যে এইরকম রুমমেট তুমি আর পাবে না, যার কাছে কিনা এত বেশি শক্তি আছে। আর এমনিও তুমি এই বাড়িটা এখন বিক্রি করতে পারছো না, তাই ওই ভূতের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটাই ভালো হবে। না হলে দেখা গেল রাতের বেলা ওই হ্যান্ডসাম ভূত তোমারই ঘাড় মটকে দেবে। এইসব বলে তো জিয়াং শিয়াকে আরো বেশি ভয় দেখিয়ে দিয়েছিল, যে কারণে পরের দিন শিয়া ন্যানহুইকে ওখান থেকে তাড়ানোর জন্য ভূত তাড়াতে পারে এমন এক মহিলাকে ডেকে পাঠায়। তো ওই মহিলা বাড়িতে আসা মাত্রই ন্যানহুই তো অদৃশ্য হয়ে যায়। তো ওই মহিলা এবার ভূত তাড়ানোর জন্য বিভিন্ন অদ্ভুত রকম কাজকর্ম শুরু করে। যদিও এই সবকিছুতে তো ন্যানহুইয়ের কিছুই হচ্ছে না, উল্টো ও ওই মহিলাকে ভয় দেখিয়ে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। যদিও ন্যানহুইকে এরকম করতে দেখে শিয়া এবার প্রচন্ড ভয় পেয়ে কিছু কফি বিনস ন্যানহুইয়ের ওপর ছুঁড়ে মারে, আর এতে তো ন্যানহুই ওখানে অজ্ঞান হয়ে গেছিল। তো এই দেখে শিয়া বুঝতে পারে ন্যানহুইকে কফি দিয়েই বশ করা যাবে। তবে অনেকক্ষণ পরেও ন্যানহুইয়ের হোশ না আসায় শিয়ার এবার ওর জন্য একটু খারাপ লাগছিল। তো কিছুক্ষণ পর ন্যানহুইয়ের জ্ঞান ফিরলে ও শিয়াকে বলে, আমি কোনো ভূত নই, তুমি যদি আমার ব্যাপারে জানতে চাও তবে কিনা আমার হাত ধরো। এই শুনে শিয়াও ন্যানহুইয়ের হাত ধরলে ও এবার ন্যানহুইয়ের মেমোরি থেকে জানতে পারে যে ন্যানহুই আসলে এনশিয়েন্ট এরা থেকে আসা একজন মানুষ। আর শিয়ার বাড়ির বাইরে যে গাছটা রয়েছে ওর মধ্যেই ন্যানহুইয়ের প্রাণটা আবদ্ধ আছে। তো এইসব দেখে শিয়া এবার বুঝতে পারে যে সত্যি ও ন্যানহুইকে ভুল বুঝছিল। যদিও ন্যানহুই অনেক বেশি দুর্বল থাকায় ও তো উঠতেই পারছে না। তখনই ন্যানহুই শিয়ার ফোরহেডে কিস করে, যে কারণে ও এবার নিজের মধ্যে কিছু এনার্জি স্টোর করতে পারে। তো শিয়া আর জিয়াং মিলে ন্যানহুইকে এবার ওই কফিনের মধ্যে রেস্ট করার জন্য শুইয়ে দেয়। তো পরের দিন শিয়ার ঘুম ভাঙলে ও ন্যানহুইকে এইভাবে দেখে প্রচন্ড এম্বারেস হয়ে যায়। তো ন্যানহুই আসলে ওকে কিস করার জন্য সরি বলতে এসেছে। এতে তো শিয়া বলে দেয়, তুমি ঠিক আছো, এটাই অনেক। তো শিয়া এবার ন্যানহুইকে ওখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছিল। এতে ন্যানহুই শিয়াকে বলে, ঘরের সবকিছু আমি করে দেব। আর দেখা যায় সত্যি ন্যানহুই ঘরের কাজে অনেক বেশি এক্সপার্ট। তো ওরা দুজন কথা বলছে, তখনই জিয়াং উঠে বসলে দুজনেই তো ভয় পেয়ে গেছিল। তো এবার জিয়াং ন্যানহুইকে বলে, আমার ফ্রেন্ডের কোনো বয়ফ্রেন্ড নেই, তাই তুমি চাইলে ওর বয়ফ্রেন্ড হতে পারো। যদিও ন্যানহুইয়ের তো এইসবে একদমই ধার নেই। কিছুদিন পর শিয়া জিয়াং আর ন্যানহুইকে নিয়ে শহরে যায়। তো তখনই ন্যানহুইয়ের কথায় শিয়া জানতে পারে যে ন্যানহুই ওর গাড়িটা ঠিক করে দিয়েছে, কারণ কি ন্যানহুই পারে না এমন কোনো কাজ নেই। তো পরে আমরা শিয়ার কথায় জানতে পারি যে ওর এক আন্টি ওকে সবসময় ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ফোর্স করে। তো এমনই একদিন ব্লাইন্ড ডেটে আসা একটা ছেলে শিয়াকে ওর বাড়ি না থাকার জন্য অনেক খারাপ কথা শুনিয়েছিল, যে কারণে শিয়া লোন নিয়ে এই বাড়িটা কিনেছে।
আসলে তো শিয়ার মা বাবা কেউ নেই, ছোটবেলা থেকে গ্র্যান্ডমাই ওকে বড় করেছে। তো দেখতে দেখতে এইভাবে অনেকগুলো দিন পেরিয়ে যায়, আর এখন ন্যানহুই আর শিয়ার মধ্যে ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে। তো একদিন শিয়া বাড়ি ফিরছিল, তখনই ও দেখে ওই ভূত তাড়ানোর আন্টিটা লোকজন নিয়ে শিয়ার বাড়িতে ঝামেলা করতে এসেছে। কারণ কি শিয়া ওনাকে ভূত তাড়ানোর টাকা দেয়নি। এতে তো শিয়া বলে দেয় আন্টি তো নিজেই ভূতের ভয়ে পালিয়ে গেছে, তো আমি ওনাকে কি টাকা দেব। যদিও আন্টির সাথে আসা লোকেরা এবার শিয়ার সাথে ফাইট করতে গেলে ন্যানহুই শিয়ার মধ্যে ঢুকে পড়ে, আর ও তো আচ্ছা রকম ভাবে ওখানে আসা সব ছেলেপুলেদের ঢলাই দেয়। তো এই দেখে পুলিশ অফিসার ইয়ান তো অনেক বেশি অবাক হয়ে গেছিল। তবে এই সবকিছুর মাঝে শিয়ার ফোনটা ভেঙে গেছিল। এই দেখে তো ন্যানহুই ওকে সান্ত্বনা দিতে থাকে। তো শিয়া ন্যানহুইয়ের সাথে কথা বললেও অফিসার ইয়ান তো ন্যানহুইকে দেখতে পাচ্ছে না। তাই অফিসার ইয়ান ভাবতে থাকে তবে কি সত্যি ওই বাড়িতে কোনো গোস্ট আছে যার সাথে কিনা শিয়া কথা বলে। পরে শিয়া শাওয়ার নিতে যাবে, তবে তখনই ওর মনে পড়ে ন্যানহুই তো সব জায়গাতেই চলে আসতে পারে। তো হতে পারে ও যখন শাওয়ার নেবে তখন ন্যানহুই ওয়াশরুমে আসবে, যে কারণে বেচারি তো ভয়তে শাওয়ার নিতেও যেতে পারছিল না। ন্যানহুই কোনো কাজ করছে এটা জানতে পেরে শিয়া এবার শাওয়ার নিতে যায়, কিন্তু ও শাওয়ার নেওয়ার সময় বাথটাবের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর তখনই ন্যানহুই ওখানে এসে ওকে এবার কিস করতে যাচ্ছিল। এই দেখে তো শিয়া লাফিয়ে উঠলে ও বুঝতে পারে এটা তো আসলে ওর স্বপ্ন ছিল। পরে শিয়া ডিনার করতে আসলে ন্যানহুইকে নিয়ে এরকম স্বপ্ন দেখার কারণে শিয়া তো ওর সামনে গিয়ে অনেক বেশি এম্বারেস হয়ে যায়। পরে শিয়া অফিসে গেলে ওর বস এবার সবাইকে জানায় যে কিছুদিনের মধ্যেই ওদের একটা ডিজাইনের কম্পিটিশন হবে। এই শুনে তো শিয়া অনেক বেশি খুশি হয়ে গেছিল, কারণ ওই কম্পিটিশন জিততে পারলে শিয়া অনেক বড় ডিজাইনার হয়ে যাবে, যে কারণে শিয়া এবার ওই কম্পিটিশনে যাওয়ার প্রিপারেশন করছিল। তো বস ওদের কিছু ভালো ডিজাইন দেখাতে বললে শিয়া তো ও ডিজাইনের বুকটা বাড়িতেই ফেলে এসেছিল। তো অন্যদিকে ন্যানহুইও শিয়ার ডিজাইন বুকটা বাড়িতে দেখে ওটা ওকে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ওর কাছে টাকা না থাকায় বেচারা এবার ছুটতে ছুটতেই শিয়ার অফিসে পৌঁছে যায়। আর ওকে সময় মতো ওই ডিজাইন বইটা দিলে শিয়াকে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করতে সাহায্য করে। তবে এতটা পথ দৌড়ে আসার কারণে ন্যানহুই ওখানেই বেহুশ হয়ে গেছিল। এই দেখে তো শিয়া কি করবে বুঝতে পারছে না, এমনকি ওকে তো হসপিটালেও নিয়ে যেতে পারবে না। তাই ও আগের দিনের মতো ন্যানহুইকে কিস করে। তো এতে ন্যানহুইয়ের জ্ঞান ফিরে আসে। তো ন্যানহুই এইভাবে শিয়াকে হেল্প করার কারণে শিয়া এবার ন্যানহুইকে ট্রিট দেওয়ার জন্য ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। আর ওখানে ন্যানহুইয়ের পছন্দের খাবার খেয়ে শিয়া বেচারি তো বেহুশ হয়ে গেছিল। তো এখান থেকেই আমরা পরের দিনে সিন দেখতে পাই, যেখানে জিয়াং সহ শিয়ার বাকি কলিগরা ওর কোনো ভিডিও দেখে অনেক বেশি হাসাহাসি করছে। ওদিকে শিয়া ঘুম থেকে উঠে বাইরে এলে ন্যানহুই ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। তো খেতে খেতে হঠাৎই শিয়ার আগের দিন রাতের কথা মনে পড়ে যায়, যেখানে ওর ন্যানহুইয়ের পছন্দের খাবার খেয়ে বেহুশ হয়ে গেছিল। আসলে ওই খাবারের মধ্যে ওয়াইন থাকার কারণে শিয়ার নেশা হয়ে যায়, আরও নেশার ঘরে ন্যানহুইয়ের সাথে ভীষণ অদ্ভুত রকম কাজকর্ম করে। এতে তো ন্যানহুই প্রচন্ড এম্বারেস হয়, তবে ও শিয়াকে সামলানোর পুরো চেষ্টা করছিল। তো তখনই শিয়া রাস্তার মাঝেই ন্যানহুইকে ওর বয়ফ্রেন্ড হওয়ার জন্য বলতে থাকে, কারণ বেচারির একটাও বয়ফ্রেন্ড না থাকায় ওর জীবনে তো রোম্যান্সের রও ছিল না। তো ন্যানহুই ওকে চুপ করতে বললেও শিয়া লাইভ স্ট্রিমিং এ এসে ন্যানহুইকে প্রপোজ করে দেয়। তো বাধ্য হয়ে ন্যানহুইকেও শিয়ার প্রেস্টিজ রাখার জন্য ওকে হ্যাঁ বলতে হয়। তো এইসব কথা মনে করে শিয়া তো প্রচন্ড এম্বারেস হয়ে গেছিল, আর অফিসেও ওর কলিগরা এইসব দেখেই স্মাইল করছিল। তো এবার ন্যানহুই শিয়াকে বলে, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তবে আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি। এই শুনে তো শিয়া ন্যানহুইকে বোঝানোর চেষ্টা করে, আরে না না, আমি তো ড্রিঙ্ক করে ওইসব বলেছিলাম। তো শিয়া এইসব নিয়ে চিন্তায় ছিল। এর মধ্যেই অফিসার ইয়ান ওখানে পৌঁছে যায়, যে কিনা ন্যানহুয়াকে খুঁজছে। এই দেখে তো শিয়া মনে করে নিশ্চয়ই ন্যানহুয়া কিছু খারাপ করেছে, তাই তো পুলিশ ওকে খুঁজছে। তো শিয়া ইয়ানের সামনে ন্যানহুয়ার বাড়িতে না থাকার বাহানা করে দেয়, যাতে কিনা ও ন্যানহুইয়ের সাথে কথা বলতে পারে। তো ন্যানহুই শিয়াকে বলে ও এমন কিছুই করেনি যে ওকে পুলিশে খুঁজবে, ও তো অনেক ভালো একজন মানুষ। তো ওরা এই নিয়ে কথা বলছে, তখনই জিয়াং ওখানে চলে আসে। তো জিয়াং তো ন্যানহুয়া আর শিয়া রিলেশনে অনেক বেশি খুশি ছিল,
যদিও শিয়া বলতে থাকে আসলে তো আমি ড্রিঙ্ক করে এমনটা করেছিলাম। তো জিয়াং ওকে বলে ন্যানহুয়া অতটাও খারাপ নয়, মানলাম ও এনশিয়েন্ট এরা থেকে এসেছে, তবে তুমি ওর গার্লফ্রেন্ড হতেই পারো। তো জিয়াং ন্যানহুয়াকে ওদের কোম্পানিতেই মডেলিং এর জন্য কাজ করার অফার দিলে ন্যানহুয়া টাকা পাবে শুনে একবারে রাজি হয়ে গেছিল। তো ন্যানহুয়া এবার ফটোশুটের জন্য ওদের কোম্পানিতে এলে সব মেয়েরা তো ন্যানহুয়াকে দেখে ইমপ্রেস হয়ে যায়। তো তখনই মডেলিং এর জন্য ওকে একটা শর্টস পরতে দেওয়া হলে ন্যানহুয়া তো এত ছোট পোশাক পরে মেয়েদের সামনে আসতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তাই ম্যানেজার সব মেয়েদের ওখান থেকে ভাগিয়ে শিয়াকেই ন্যানহুয়ার মেকওভার করতে বলে। যদিও ন্যানহুয়া তো শিয়ার সামনেও অনেক বেশি লজ্জা পাচ্ছে, এমনকি শিয়ারও একই অবস্থা। তো কাজ শেষ করে ন্যানহুয়া আর শিয়া বাড়িতে ফিরলে গ্র্যান্ডমা ওদের জন্য অপেক্ষা করছিল। তো গ্র্যান্ডমার তো ন্যানহুইকে অনেক বেশি পছন্দ হয়। তো ওরা যখন একসাথে ডিনার করবে তখনই ইয়ানও ডিনার নিয়ে ওখানে আসে। তো ন্যানহুয়াকে দেখে ওর অনেক বেশি চেনা চেনা মনে হয়, যদিও ন্যানহুয়া ইয়ানের কথায় তেমন একটা রেসপন্স করে না। তো ওরা সবাই মিলে খাবার খাচ্ছিল, যেখানে শিয়া গ্র্যান্ডমার সামনে ন্যানহুয়ার গার্লফ্রেন্ড হওয়ারই প্রেজেন্ট করছিল। তবে হঠাৎই ন্যানহুয়া গ্র্যান্ডমা আর ইয়ানের সামনে একটা খাবারের বোল হাওয়াতে তুলে দিয়েছিল। এই দেখে তো ওরা দুজনেই অনেক বেশি শকড হয়ে যায়। তবে শিয়া কোনো রকমে সিচুয়েশন সামলে নিয়েছিল। পরে ইয়ান ন্যানহুয়ার সাথে কথা বলার জন্য ওকে নিয়ে বাইরে যায়। তো তখনই ন্যানহুয়া ইয়ানের দিকে তাকালে ও বুঝতে পারে আজ থেকে বহু বছর আগে ও একটা ছেলের জীবন বাঁচিয়েছিল। তো এই ছোট্ট ছেলেটা ইয়ান ছিল, যে কারণে ইয়ানের ন্যানহুয়াকে এতটা চেনা চেনা লাগছে। ওদিকে গ্র্যান্ডমা শিয়াকে ন্যানহুইকে বিয়ে করার জন্যই বলছিল, যদিও শিয়া তো জানে ন্যানহুয়া এখানে অন্য কারোর জন্য অপেক্ষা করছে, তাই ন্যানহুয়ার সাথে ওর কখনোই বিয়ে হবে না। পরের দিন শিয়া ন্যানহুইকে ওর গ্র্যান্ডমার খেয়াল রাখতে বলে অফিসে চলে গেছিল। কিছুক্ষণ পর গ্র্যান্ডমার ঘুম ভাঙলে উনি তো এবার ন্যানহুইর থেকে প্রমিস নেয় যে ন্যানহুই সবসময় শিয়ার খেয়াল রাখবে। তো ন্যানহুইও গ্র্যান্ডমাকে প্রমিস করলে গ্র্যান্ডমা নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যায়। রাতের বেলা শিয়া বাড়িতে ফিরলে তখনই ইয়ান ন্যানহুয়ার সাথে দেখা করার জন্য এসে পড়েছিল। তবে ন্যানহুয়া চাইছিল না যে রাতের বেলা ডিনারের সময় ইয়ান ওকে আর শিয়াকে বিরক্ত করুক, তাই ও তো আবারও ইনভিজিবল হয়ে যায়, যে কারণে ইয়ান ওকে দেখতে পায় না। যদিও এর মধ্যেই শিয়া হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, যা দেখে ন্যানহুয়া তো ওকে ধরে নেয়। তবে ইয়ান ন্যানহুয়াকে দেখতে না পাওয়ার কারণে ও তো শিয়াকে এইভাবে দেখে অনেক বেশি অবাক হয়ে গেছিল, যে কারণে ন্যানহুয়া শিয়াকে ছেড়ে দিলে এবার ওরা দুজনেই মাটিতে পড়ে যায়। আর তখনই ওদের মধ্যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে গেছিল। এতে তো ওরা দুজনেই ব্লাশ করতে থাকে। তবে এইভাবে পড়ে যাওয়ার কারণে শিয়ার কোমরে অনেক বেশি চোট লেগে গেছিল। তো কিছুদিন পর শিয়া আর ইয়ান দাঁড়িয়ে আছে, তখনই আবারও মিটিয়র শাওয়ার শুরু হয়। তো এই মিটিয়র শাওয়ারে ওদের দুজনের ক্ষতি হবে এটা বুঝতে পেরে ন্যানহুয়া এবার ওদেরকে বাঁচানোর জন্য চলে আসে। তো ওর পাওয়ার দিয়ে মিটিয়র শাওয়ার আটকে দিয়েছিল, যদিও এইভাবে ওদের প্রোটেক্ট করার কারণে ইয়ানের সামনে ন্যানহুয়ার সত্যিটা চলে আসে। আর ইয়ান বুঝতে পারে ন্যানহুয়া কোনো সাধারণ মানুষ নয়, বরং কি ও এনশিয়েন্ট এরা থেকে আসা একজন যোদ্ধা। তো এতে তো ইয়ানের মনে পড়ে গেছিল যে ছোটবেলাতেও ন্যানহুয়া ওকে হেল্প করেছে। আসলে ন্যানহুয়ার প্রাণ শিয়ার বাড়ির ওই গাছের মধ্যে থাকার কারণে ওই গাছটা যতদিন ভালো আছে ততদিন ন্যানহুয়া একই রকম থাকবে। পরে ন্যানহুয়া শিয়াকে বলে, তুমি এখানে আসার পর থেকে এত বেশি মিটিয়র শাওয়ার হচ্ছে, যার অর্থ আমি যার জন্য অপেক্ষা করছিলাম হতে পারে সেটা তুমি। এই বলে তো ও এবার শিয়ার হাত ধরলে শিয়াও অনেক বেশি ব্লাশ করছিল। তবে এর মধ্যেই আবারও জোর ধামাকা হলে ন্যানহুয়া শিয়াকে প্রোটেক্ট করে নেয়। যদিও এই মিটিয়র শাওয়ারের কারণে শিয়ার রুম তো একদমই খারাপ হয়ে গেছিল, তাই শিয়াকে এবার ন্যানহুয়ার রুমেই থাকতে হয়, যেখানে ন্যানহুয়ার জামা পরে শিয়াকে তো একদম কাকতারুয়া লাগছে। তবে ন্যানহুয়া ওর এত কেয়ার করছে যেটা কিনা শিয়ার অনেক বেশি ভালো লাগে। তো রাতের বেলা ন্যানহুই শিয়ার কেয়ার করতে করতে ওকে বলে, আমিও তোমাকে ভালোবাসতে চাই, তবে আমি খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাব, কারণ তোমার বাড়ির বাইরে থাকা ওই গাছটা আর বেশি দিন বাঁচবে না। তো এই গাছটা মরে গেলে আমাকেও চলে যেতে হবে। তো ন্যানহুই যখন শিয়াকে এই কথাগুলো বলছে তখন শিয়া ঘুমাচ্ছিল বলে ও ন্যানহুইয়ের কোনো কথাই শুনতে পায় না। তো পরের দিন শিয়া ওর বাড়ির রিপেয়ারের কাজ করবে বলে অনেক বেশি চিন্তায় ছিল, কারণ রিপেয়ারের কাজ করার মতো ওর কাছে এখন টাকা নেই। তো ন্যানহুই এটা জানতে পারলে ও এবার ইয়ানের সাহায্য নিয়ে কোথাও জব খোঁজার জন্য বেরিয়ে পড়ে, যাতে কিনা ও শিয়াকে হেল্প করতে পারে।
তো শিয়াও এই ব্যাপারে জানতে পারলে ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। কিছুদিন পর শিয়া বাড়িতে আসলে ওখানে অনেক রিপোর্টার মিডিয়া শাওয়ারের খবর পেয়ে শিয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য পৌঁছে গেছিল। তো ওদেরকে দেখে শিয়া অনেক বেশি ঘাবড়ে গেলে ন্যানহুই ওখানে চলে আসে। তো ন্যানহুই এবার নিজের পাওয়ার দিয়ে সব রিপোর্টারদের ক্যামেরা খারাপ করে দেয়। তো এর মধ্যেই ইয়ান ওখানে এসে সব রিপোর্টারদের ওখান থেকে নিয়ে যায়। কিছুদিন পর জিয়াং শিয়ার সাথে দেখা করতে আসে। তো ওখানে ন্যানহুই জিয়াংকে বলে যে শিয়ার বাড়ি রিপেয়ার করার জন্য ওর অনেক বেশি টাকার প্রয়োজন। এই শুনে জিয়াং ওকে হেল্প করবে এমনটা বলে। তো রাতের বেলা জিয়া বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলে তো ন্যানহুই জিয়াং এর জন্য কিছু খাবার প্যাক করে ইয়ানকে ওটা দিয়ে আসতে বলে। তো ইয়ান ওই খাবার দিতে গেলে ও দেখে জিয়াং একটা লাক্সারিয়াস গাড়ি করে বাড়ি ফিরছে। এই দেখে ইয়ানের কেমন যেন একটু সন্দেহ হয়, কারণ জিয়াং অত বেশি রিচ ছিল না। তো পরে আমরা জিয়াংকে দেখি যে কিনা ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তো ওরা ন্যানহুইকে নিয়ে কিছু একটা প্ল্যান করছে। ওদিকে ন্যানহুই এবার শিয়াকে বলে দেয়, তোমার বাড়ির বাইরে যে ট্রিটা আছে যে কদিন ওখানে ফুল ফুটবে আমি সেই কদিনই পৃথিবীতে থাকবো। এই শুনে তো শিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে ন্যানহুইকে জড়িয়ে ধরে। তো পরের দিন সকালে ন্যানহুই শিয়ার জন্য ব্রেকফাস্ট বানালে শিয়া তো ন্যানহুইয়ে চলে যাওয়ার কথা ভেবে আবারও ইমোশনাল হয়ে যায়। তো তখনই ন্যানহুই বলে, আমি পৃথিবীতে যতদিন আছি আমি শুধুমাত্র তোমার সব উইশগুলো পূরণ করতে চাই। যে কারণে ন্যানহুই তো পরের দিন থেকেই শিয়ার বাড়ি রিপেয়ারের কাজ শুরু করে। তো ওরা যখন কাজ করছে তখনই শহরের একজন নামী কোম্পানির সিইও মিস্টার লি ন্যানহুইর সাথে দেখা করতে আসে। আর উনি ন্যানহুইকে একটা বিল্ডিং এর ডিজাইন বানিয়ে দেওয়ার বদলে ওকে অনেক টাকা দেবে এমনটা বলে। এতে তো ন্যানহুই ওনার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তবে ইয়ানের ওই লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছিল। তো ন্যানহুইকে দেখে ইয়ান বুঝতে পারে যে ও শিয়াকে লাইক করে। তো ইয়ান এবার ন্যানহুইকে ওর কোনো রোমান্টিক এক্সপিরিয়েন্স আছে কিনা তা জিজ্ঞেস করলে ন্যানহুই তো বলে দেয় ও আজ পর্যন্ত কোনো রিলেশনই করেনি। যে কারণে ইয়ান এবার ন্যানহুইকে রোম্যান্স বোঝানোর জন্য ওকে একটা রোমান্টিক মুভি দেখাচ্ছিল। যদিও ওই মুভি দেখে তো ন্যানহুইয়ের অবস্থা পুরোই খারাপ। তাই ও রেগে গিয়ে ইয়ানকে বাড়ি থেকে বের করে দেয়। তো এর মধ্যেই শিয়া বাড়িতে আসলে ওরা দুজন একসাথে ডিনার করছিল। তবে ওই মুভি দেখার ফলে ন্যানহুইয়ের এবার বারবারই শিয়ার সাথে রোম্যান্সের কল্পনা করতে থাকে। যে কারণে বেচারা তো প্রচন্ড নার্ভাস হয়ে যায়। তো শিয়া কি হয়েছে জিজ্ঞেস করলে ন্যানহুই তো ঘাবড়ে গিয়ে এবার ওয়াশরুমে ঢুকে গেছিল। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ন্যানহুই বেরোচ্ছে না দেখে শিয়া ইয়ানকে ডেকে পাঠায়। তো ওরা দুজন ভেতরে গিয়ে দেখে ন্যানহুই বেহুশ হয়ে মাটিতে পড়ে রয়েছে। এই দেখে তো শিয়া অনেক বেশি চিন্তায় পড়ে গেলে ইয়ান ওকে আসল সত্যিটা বলে দেয়। তো এই শুনে শিয়ার মাথা ঘুরে গেছিল। পরে রাতের বেলা ও এমন ভাবে ন্যানহুইয়ের কেয়ার করছিল যাতে কিনা ওর টাচ লেগে ন্যানহুই আবার নার্ভাস না হয়ে যায়। তো তখনই ন্যানহুই ঘুমাচ্ছে দেখে শিয়া বলে, যদি আমার গার্ডেনে থাকা গাছের এনার্জি শেষ হয়ে যায় তবে কিনা আমি আমার বডি থেকে তোমাকে এনার্জি দেব, তাও আমি তোমাকে এই পৃথিবী থেকে যেতে দেব না। তো ন্যানহুই ঘুমিয়ে থাকলেও ও শিয়ার এই কথাগুলো শুনতে পেয়েছিল। যে কারণে ও তো এবার অনেক বেশি ব্লাশ করছে। তো রাতের বেলা শিয়া ন্যানহুইয়ের কেয়ার করতে করতে ওর পাশেই ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে ন্যানহুইয়ের ঘুম ভাঙলে ও তো শিয়াকে নিজের ক্লোজ দেখে আবারও ঘাবড়ে যায়। তো ন্যানহুই শিয়াকে কিছু বলতেই যাবে তখনই হসপিটাল থেকে শিয়ার কাছে ফোন আসে, কারণ ওর গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ ছিল। এই শুনে তো শিয়া তৎক্ষণাৎ ওর গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য হসপিটাল চলে যায়। তো ওখানে ডক্টর জানায় গ্র্যান্ডমার কাছে আর বেশি সময় নেই। তো কিছুক্ষণ পর ইয়ান ওখানে আসলে ওরা ইয়ানের সাথে কথা বলছিল। আর তখনই ডাক্তার এসে জানায় যে শিয়ার গ্র্যান্ডমা আর এই দুনিয়াতে নেই। এই শুনে তো শিয়া প্রচন্ড ভেঙে পড়েছিল। তবে ন্যানহুই সবসময় ওর খেয়াল রাখার চেষ্টা করে। তো তখনই ন্যানহুই শিয়াকে বলে, আমি শুধু একবার জানতে চাই যে আমি এত যুগ ধরে যে মেয়েটার অপেক্ষা করছিলাম সেটা তুমি, তাহলেই আমি তোমাকে বিয়ে করে নেব। তো শিয়ার গ্র্যান্ডমার মৃত্যুর পর ওরা সবাই গ্র্যান্ডমার বাড়িতেই থাকছিল। যে কারণে ন্যানহুই শিয়ার বাড়ির ওই গাছটা থেকে দূরে রয়েছে বলে ও এবার অসুস্থ হয়ে পড়ে। তাই শিয়া ন্যানহুইকে ইয়ানের সাথে শহরে পাঠিয়ে দেয়। এরপর গ্র্যান্ডমার ফেনুয়ালের দিন ন্যানহুই জিয়ার সাথে দেখা করতে গ্রামে চলে আসে, কারণ ও জানতো জিয়া অনেক বেশি আপসেট থাকবে। তো ন্যানহুইকে দেখা মাত্রই জিয়া এবার কাঁদতে শুরু করলে ন্যানহুই শিয়াকে বলে, এবার আমাদের ফিরে যাওয়ার সময় এসেছে। সাথে ও এটাও বলে দেয় তোমার বাড়ির ওই গাছটায় আবারও ফুল ফুটেছে, যার মানে আমি এখনই এই পৃথিবী থেকে চলে যাচ্ছি না। তবে ন্যানহুই এই ভেবে অনেক বেশি চিন্তায় ছিল যে কেউ এই গাছটাকে আবার বাঁচিয়ে তুললো।
যে কারণে ও এবার এটার খোঁজ খবর করবে বলে ঠিক করে নেয়। ওদিকে ইয়ান দেখে জিয়াং বেহুশ হয়ে ওই গাছটার নিচেই পড়ে রয়েছে। এই দেখে ও জিয়াংকে তুলে নিয়ে গেলে জিয়াং বলে ডায়েটিং এর কারণে ও বেহুশ হয়ে গেছিল। তো কিছুদিন পর শিয়া ন্যানহুইয়ের সাথে আবারও শহরে ফিরে এসেছিল। তো বস এবার শিয়াকে ওই ডিজাইন কম্পিটিশনের জন্য ওর ফাইনাল ডিজাইন পাঠাতে বললে শিয়া তো সেই ইয়াররিংস এর ডিজাইনটা পাঠিয়ে দেয়, যেটা ডিজাইনটা ন্যানহুইয়ের ইয়াররিং এর সাথে ম্যাচ করতো। তো এই দেখে বস এবার শিয়াকে বলে ও যে ডিজাইনটা পাঠিয়েছে সেটা নাকি ওর বসেরই ডিজাইন। তো এটা শুনে শিয়া এবার অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ ও ভাবছিল যদি ওই ডিজাইনটা ওর বসের হয় তবে কিনা ন্যানহুই যে মেয়েটাকে খুঁজছে সেটা ওর বসই হবে। তাই ও এবার জিয়াংকে এই ব্যাপারে বলে যে ও চায় না ন্যানহুই অন্য কারোর সাথে চলে যাক। তো এই শুনে জিয়াং শিয়াকে অ্যাডভাইস দেয়, হয় তুমি ন্যানহুইয়ের সাথে ওয়ান নাইট স্পেন্ড করো, না হলে তুমি তোমার বসকে মেরে ফেলো। তো বেস্টির এরকম ভয়ানক আইডিয়া শুনে জিয়া তো প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলে তুমি এমনটা কি করে বলতে পারো। তো শিয়া অনেক চিন্তায় ছিল। তখনই ওর বস ওকে ফোন করে ন্যানহুইকে ওদের কোম্পানির মডেলিং এর জন্য হায়ার করতে চায়। এই শুনে তো শিয়ার চিন্তা আরো বেড়ে গেছিল। তবে জিয়াং ওকে সান্ত্বনা দিয়ে বলে ন্যানহুই যদি ভালো একটা জব পায় তবে তোমার খুশি হওয়া উচিত। তাই শিয়াও এবার ন্যানহুইকে ওদের কোম্পানিতে মডেলিং এর কাজ করতে আসার জন্য বলে দেয়। তো ন্যানহুই কোম্পানিতে আসলে শিয়ার বস তো ন্যানহুইয়ের বডির মাপ নিচ্ছিল। এই দেখে তো শিয়া অনেক বেশি জেলাস ফিল করে, যেটা কিনা ন্যানহুইও খুব ভালো মতো বুঝতে পারছিল। তো কোম্পানিতে মেয়েরা শিয়াকে বিরক্ত করতে চাইলে ন্যানহুই তো শিয়ার বডিতে ঢুকে ওদের আচ্ছা মতো জব্দ করে। পরে শিয়ার বস ন্যানহুইকে কিছু গয়নার ডিজাইন দেখালে ন্যানহুইয়ের ওটা অনেকটাই চেনা চেনা মনে হয়। আরো বুঝতে পারে এতদিন ধরে ও যে মেয়েটার অপেক্ষা করছিল সে তো আসলে শিয়ার বস ছিল। আর শিয়াও এটা ভালো মতো বুঝতে পারলে ও রাতের বেলা অনেক বেশি আপসেট ছিল, যে কারণে ও তো রাতে বাড়িও ফেরে না। ওদিকে শিয়ার বস ওদের কোম্পানির ক্যামেরার ভিডিও দেখে বুঝে গেছিল ন্যানহুয়া সাধারণ মানুষ নয়। তাই ও এবার শিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে শিয়াও সব সত্যিটা বসকে জানিয়ে দেয়। আর ও তো এটাও বলে দিয়েছিল যে ন্যানহুয়া এনশিয়েন্ট এরা থেকে আসা একজন মানুষ। এই শুনে তো শিয়ার বস ন্যানহুয়ার সাথে কথা বলতে আসে। ওদিকে এটা জানতে পেরে শিয়া তো প্রচন্ড আপসেট হয়ে যায়। তখনই ন্যানহুই শিয়ার সাথে কথা বলতে আসে। আর ও তো শিয়াকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিল। তখনই ন্যানহুই শিয়াকে বলে আজ তোমার বস আমার সাথে দেখা করতে এসেছিল, তবে আমি ওনাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার বসও অতীতের সবকিছু ভুলে আমাকে তোমার সাথে ভালো থাকতে বলেছে। তো এই শুনে শিয়া অনেক বেশি খুশি হয়ে ন্যানহুইকে হাগ করে নেয়। আর ওরা দুজন একসাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করে। রাতের বেলা ন্যানহুই শিয়াকে ওর রুমে নিয়ে আসলে ও তো শিয়ার জন্য রুমটা অনেক সুন্দর করে ডেকোরেট করেছিল, যেটা কিনা শিয়ার অনেকটাই ভালো লাগে। এমনকি ওর তো এখন রাতের বেলা ন্যানহুইকে তারা ঘুমিয়ে আসছে না, কিন্তু ন্যানহুই ওর সাথে নাইট স্পেন্ড করবে না বলে শিয়া তো ওর একটা শার্ট নিয়ে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন শিয়া অফিসে গেলে তখনই মিস্টার লি ন্যানহুইয়ের সাথে মিটিং এর জন্য আসে। তো ন্যানহুই মিস্টার লিকে ওর বানানো ডিজাইনটা দিলে মিস্টার লি তো ন্যানহুইকে অনেক বেশি টাকা দেয়, যা দেখে ন্যানহুই তো খুশি হয়ে গেছিল। ওদিকে শিয়া অফিসে কাজ করছিল, তখনই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এটা জানতে পেরে ন্যানহুই শিয়াকে দেখার জন্য তাড়াতাড়ি অফিসে চলে আসে। তবে শিয়াকে বাঁচাতে গিয়ে ন্যানহুয়ার হাতে চোট লাগলে শিয়া বাড়িতে এসে ওর হাতে মলম লাগাচ্ছিল। এতে তো ওরা অনেক বেশি ক্লোজ চলে আসলে শিয়া এবার ন্যানহুয়াকে কিস করতে যায়। তবে ন্যানহুয়া শিয়া থেকে দূরে সরে গেছিল। এতে তো শিয়া একটু আপসেট হলেও ও ন্যানহুইকে কিছুই বলে না। অন্যদিকে মিস্টার লি একটা মেয়ের সাথে দেখা করে ওকে বলে তুমি যা করতে বলেছিলে আমি করে দিয়েছি, যদিও এই মেয়েটাকে তা আমরা এখনই জানতে পারি না। পরের দিন শিয়া অফিসে গেলে ন্যানহুয়া ওর সাথে চলে আসে, কারণ ও বুঝে গেছিল কেউ ইচ্ছা করে শিয়ার ক্ষতি করতে চাইছে। তো তখনই শিয়া ওর বসের সাথে কথা বলতে গেলে ওর বস তো জুসের মধ্যে কিছু একটা মিশিয়ে শিয়াকে খাইয়ে দেয়। এতে তো শিয়া তখনই বেহুশ হয়ে যায়। তো তখনই শিয়ার বস ন্যানহুইকে ডেকে বলে যে শিয়াকে কেউ হয়তো কিডন্যাপ করে নিয়ে গেছে। তো ন্যানহুই শিয়াকে এদিক ওদিক খুঁজতে শুরু করলে এর মধ্যেই ন্যানহুইয়ের কাছে একটা মেসেজ আসে, যেখানে শিয়ার বদলে ওকে একজন লেডিকে মারার অর্ডার দেওয়া হয়। তো ন্যানহুই শিয়াকে রক্ষা করার জন্য ওই লেডির বাড়িতে পৌঁছে গেছিল। আর তখনই আমরা জানতে পারি শিয়ার বসই নিজের সৎমাকে মারার জন্য ন্যানহুইকে ওখানে পাঠিয়েছে, কারণ ও ন্যানহুইয়ের পাওয়ারের ভুলভাবে ইউজ করতে চায়। তো এর মধ্যেই শিয়ার বসের সৎমায়ের মৃত্যুর খবর আসলে শিয়ার বস এবার ন্যানহুইকে বলে
যে ও সিয়াকে খুঁজে পেয়ে গেছে। যদিও ন্যানহুইও বুঝে গেছিল যে এই সবকিছু সিয়ার বসই করেছে। তাই রাতের বেলা ও সিয়াকে বলে দেয় যে আমি যে মেয়েটাকে খুঁজছিলাম সে আসলে তোমার বস নয়, কারণ আমি যাকে খুঁজছি সে কারোর মার্ডার করতে পারে না। তো পরের দিন ন্যানহুই এবার সিয়ার বসের সাথে দেখা করতে গেলে সিয়ার বস তো ওর উপরে অনেক বেশি রেগে গেছিল, তাই ওর উপরে কফি ছুটতে যায়। তবে ন্যানহুই নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। যদিও কিছুক্ষণ পর জিয়াং ন্যানহুইকে বেহুশ অবস্থায় বাড়িতে নিয়ে আসে। আসলে ন্যানহুই শিয়ার বসের থেকে বেঁচে গেলেও জিয়াং এর হাতে থাকা কফিটা ন্যানহুইয়ের গায়ে পড়ে যায়, তাই ও আবারও অসুস্থ হয়ে পড়েছিল। ওদিকে শিয়ার বস জানতে পারে যে ন্যানহুই ওর মাকে মারেনি, বরং কি ওর সৎ মা তো অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মরে গেছে। পরে সিয়া অফিসে এসে ওর বসকে উল্টোপাল্টা শুনিয়ে গেছিল, এমনকি ও তো জব থেকেও রিজাইন করে দেয়। তো বাড়িতে গিয়ে শিয়া ন্যানহুইয়ের সাথে কথা বলছে, তখনই সিয়ার বস ওকে ফোন করে ন্যানহুইকে ইউজ করার জন্য সরি বলে। আর ও তো এটাও বলে দেয় যে আসলে ওই ডিজাইনগুলো আমি অন্য একজনের কপি করেছিলাম। তো এই শুনে ন্যানহুই শিয়াকে বলে ওই ডিজাইন যেই করুক না কেন আমার তাতে আর কিছু যায় আসে না, আমি তো এখন তোমাকেই ভালোবাসি, তাই আমি তোমাকেই বিয়ে করব। তো ন্যানহুইয়ের এই কথাতে শিয়া অনেক বেশি খুশি হয়ে ওকে হাগ করে নিয়েছিল। তো ন্যানহুই এবার শিয়াকে ওর সাথে ডেটে যেতে বলে। এতে তো শিয়া অনেক বেশি খুশি ছিল। তবে হঠাৎই শিয়ার শরীর খারাপ হয়ে গেলে ডক্টর ওকে ওর ট্রিটমেন্টের অপারেশন করতে বলে। যদিও শিয়া তো ডেট মিস করে কোনো মতেই অপারেশন করাবে না, তাই ওর পেছনে অনেক ব্যথা হলেও ও এবার ন্যানহুইয়ের সাথে ডেটে চলে আসে। কিন্তু ও কোনো মতেই ডেটে এনজয় করতে পারছিল না। আর ওকে এইভাবে দেখে শেষমেশ ন্যানহুইও বুঝতে পেরে যায় যে শিয়ার পেছনে ব্যথা হয়েছে। তাই ন্যানহুই শিয়াকে হসপিটালে ভর্তি করলে ওর তো অপারেশন হয়েছিল। তো এরকম জায়গায় অপারেশনের কারণে শিয়া তো অনেক বেশি এম্বারেস ছিল, যে কারণে ও তো ন্যানহুইয়ের সামনেই যাচ্ছে না। অন্যদিকে আমরা জিয়াংকে মিস্টার লি এর সাথে দেখতে পাই। এতে তো বোঝা যায় মিস্টার লি জিয়াং এর কথাতেই কাজ করছিল। আর তখনই ওদের কথায় আমরা জানতে পারি যে জিয়াং ও এনশিয়েন্ট এরা থেকে আসা একজন মানুষ, আর ওর ন্যানহুইয়ের সাথে কিছু একটা সম্পর্ক আছে। তো জিয়াং এবার একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে এসেছিল, যে কিনা মৃত্যু পথযাত্রী। অন্যদিকে ন্যানহুই আর শিয়া যে বাড়িতে থাকতো ওই বাড়ির পুরনো ওনার ওদের সাথে দেখা করে ওই বাড়িটা কিনে নিতে চায়, কিন্তু ন্যানহুই আর শিয়া বলে দেয় ওরা কোনো মতেই এই বাড়িটা বেচতে পারবে না। তো রাতের বেলা শিয়া ন্যানহুইকে সিডিউস করার জন্য ওর কাছাকাছি চলে আসে। তবে ন্যানহুই বলে যতদিন না ও বিয়ে করছে ততদিন ওর আর শিয়ার মধ্যে এমন কোনো সম্পর্ক হবে না। আসলে তো ও এনশিয়েন্ট এরার মানুষ ছিল, তাই ওর চিন্তা ভাবনাও পুরনো যুগের। তো কিছুদিন পর ন্যানহুই শিয়া আর ওর সব ফ্রেন্ডদের নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়, যেখানে ওরা তো একসাথে অনেকটাই মজা করছিল। তো ফ্রেন্ডরা এবার শিয়া আর ন্যানশুইয়ের কিস করার কথা বললে ন্যানশুই তো শিয়ার ফোরহেডে কিস করে। এতে তো শিয়া একটু আপসেট হয়ে গেছিল, তাই ন্যানহুই এবার শিয়াকে একটা সারপ্রাইজ দেবে বলে ওকে নিজের সাথে নিয়ে যায়। তো ন্যানহুই তো শিয়াকে একটা স্টুডিওতে নিয়ে এসেছিল, যেখানে শিয়া ও ডিজাইনিং এর কাজ করতে পারবে। তো এই স্টুডিও দেখে শিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই ন্যানহুই শিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে, আর শিয়াও ওর প্রপোজাল একসেপ্ট করে নিলে ফাইনালি ন্যানহুই আর শিয়া এবার একে অপরকে কিস করে নেয়। তো এইভাবে কিস করার কারণে ন্যানহুই তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তবে শিয়া ওকে বলে এগুলো খুব নর্মাল ব্যাপার। এই শুনে তো ন্যানহুই আবারও শিয়াকে কিস করতে গেলে তখনই কাবাব মে হাড্ডি হয়ে ইয়ান ওখানে চলে আসে। তো ইয়ান ন্যানহুইকে জানায় যে একজন লোক ন্যানহুইয়ের সাথে দেখা করতে চায়। এই শুনে ন্যানহুই ওই ব্যক্তির সাথে দেখা করলে উনি বলে ওনার গ্র্যান্ডমাই ন্যানহুইয়ের ওই ইয়ারিং এর ডিজাইন বানিয়েছিল। তো বর্তমানে ওনার গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ থাকায় মৃত্যুর আগে উনি একবার ন্যানহুইয়ের সাথে দেখা করতে চায়। তো ন্যানহুই ভাবে তবে হয়তো ওই ওল্ড গ্র্যান্ডমাই সেই মেয়ে যার জন্য ন্যানহুই এতদিন ধরে অপেক্ষা করছিল, কারণ ওই গয়নার ডিজাইন গুলো ওই গ্র্যান্ডমারই বানানো। আর ওই গ্র্যান্ডমার সাথেই জিয়াংও দেখা করতে গিয়েছিল। যদিও ন্যানহুই এখন শিয়াকে ভালোবাসে বলে ও ওই গ্র্যান্ডমার সাথে দেখা করতে যেতে চাইছিল না। পরে শিয়া এই ব্যাপারে জানতে পারলে ও এবার ন্যানহুইকে বলে তোমার একবার ওই গ্র্যান্ডমার সাথে দেখা করা উচিত, না হলে হয়তো গ্র্যান্ডমা তোমার সাথে দেখা করার ইচ্ছে পূরণ না করেই মারা যাবে। এই শুনে ন্যানহুই শিয়াকে নিয়ে ওই গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসে, যেখানে গ্র্যান্ডমা ন্যানহুইকে দেখে বলে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তো ন্যানহুই ওই গ্র্যান্ডমার সাথে দেখা করে বাইরে এসে শিয়াকে বলে ওই মহিলার সাথে আমার কোনো কানেকশন নেই। তবে ন্যানহুই কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তা থাকছে, যেটা কিনা শিয়া আর ইয়ান খুব ভালো মতোই লক্ষ্য করে। সাথে শিয়া ন্যানহুইয়ের সব প্রবলেমের ব্যাপারেও জিয়াং
জিয়াংকে বলছিল। এমনকি ও তো ওই ওল্ড লেডির কথাও বলে দেয়, যদিও জিয়াং তো আগে থেকেই এই সবকিছু জানতো। পরে জিয়াং ফোনে কারোর সাথে ন্যানহুয়ার ব্যাপারে কথা বলছিল, যেটা কিনা আড়াল থেকে ইয়ান শুনে নেয়, তবে ওই ব্যাপারে কাউকে কিছু বলে না। ওদিকে ন্যানহুয়া শিয়াকে বলে, ওই গ্র্যান্ডমা আমাকে জানিয়েছে আমি ওনার সন ইন ল, যে কারণে উনি ওনার প্রপার্টির বেশিরভাগ অংশ আমাকে দিয়ে দিতে চায়। এই শুনে তো ওরা অবাক হয়ে গেলে ন্যানহুয়া বলে, আমি তো নিজেই জানি না যে আমার কোনো ফ্যামিলিও ছিল। তো এই সবকিছুই ন্যানহুয়াকে প্রচন্ড ভাবে চিন্তায় ফেলে দেয়। তো এই দেখে শিয়া ওকে খুশি করার জন্য ওকে ওর একটা পেন্টিং বুক দেখায়, যেখানে ও ন্যানহুয়ার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তেরই পেন্টিং করেছিল। এই দেখে ন্যানহুয়া অনেক বেশি খুশি হয়ে গেছিল। তবে ও শিয়াকে বলে, তুমি যেদিন প্রথম এই ভাইটা দেখতে এসেছিলে, আমি সেই দিন থেকেই চাইছিলাম তুমি যেন এখানে থাকতে আসো, যে কারণে যারাই এই বাড়িটা দেখতে এসেছিল আমি সবাইকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছি। এই শুনে তো শিয়া স্মাইল করতে থাকলে ন্যানহুয়া ওকে কিস করে নেয়। ওদিকে ওই ওল্ড গ্র্যান্ডমার ছেলে জানতে পারে গ্র্যান্ডমা তার প্রপার্টির বেশিরভাগটাই ন্যানহুয়াকে দিয়ে দেবে, তাই ও এবার ন্যানহুয়াকে মারার জন্য প্ল্যান বানায়। তো খোঁজ খবর করে ও জানতে পারে শিয়ার বাড়িতে যে ট্রিটা আছে ওটার মধ্যেই ন্যানহুয়ার জীবন রয়েছে। তো কিছুদিন পর ন্যানহুয়া সবাইকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিল। ওরা তো ওখানে অনেক বেশি মজা করছে। তো রাতের বেলা ইয়ান জিয়াং এর রুমে পৌঁছে যায়, আর ও এবার জিয়াংকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কে, কারণ আমি জানি তোমার সাথে ন্যানহুয়ার কোনো সম্পর্ক আছে। তো তখনই জিয়াং অনেক বেশি রেগে গিয়ে ইয়ানের গলা টিপে ধরে, আর ওকে বলে, আমিও এনশিয়েন্ট এরা থেকে আসা একজন মানুষ, আর আমি এখানে এসেছি ন্যানহুয়াকে ওর অতীতের সবকিছু মনে করানোর জন্য। তবে তুমি এই ব্যাপারে ন্যানহুয়া আর শিয়াকে কিছু বলবে না। অন্যদিকে ন্যানহুই যখন শিয়ার সাথে ছিল তখন হঠাৎই ওর শরীর খারাপ হয়ে যায়। তখনই ইয়ানের মা ফোন করে জানায় যে শিয়াদের বাড়িতে থাকা গাছটার মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো ওরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, যেখানে ওই গাছটা না থাকার কারণে দিন দিনই ন্যানহুয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে জিয়াং সবার আড়ালে ওই গাছটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই ওই গাছটা আর ঠিক হচ্ছে না। তো এইসবে শিয়া এবার অনেক রেগে গিয়ে কে এই গাছটার এমন করলো তার খোঁজ খবর লাগায়, আরও জানতে পেরে যায় ওই গ্র্যান্ডমার ছেলেই এমনটা করেছে, যে কারণে জিয়াং এর কথায় মিস্টার লি গ্র্যান্ডমার ছেলেকে সাহায্য করতে পৌঁছে যায়। তো ট্রির এরকম কন্ডিশন দেখে শিয়া অনেকটাই আপসেট থাকলে ন্যানহুই ওকে বলে, আমি যে কদিন পৃথিবীতে আছি আমি তোমার সাথেই থাকতে চাই, তাই আমি তোমাকে বিয়ে করব। তো ওরা এবার জিয়াং আর ইয়ানকে এই ব্যাপারে জানালে সবাই মিলে ওদের বিয়ের প্রিপারেশন করছিল। তো তখনই শিয়া ওর বিয়ের জন্য নিজেই একটা ওয়েডিং গ্রাউন্ড ডিজাইন করলে জিয়াং এবার ওটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছিল। জিয়াং বুঝতে পারে এতটা সময় ধরে ন্যানহুই যে মেয়েটার জন্য অপেক্ষা করছে সে আসলে শিয়াই ছিল, আর ন্যানহুইও এটা জানতে পেরে ও এবার অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও বুঝতে পারে এই পৃথিবীতে ওর বেঁচে থাকার আসল উদ্দেশ্য শিয়া। তো এবার ওদের বিয়ের দিন ন্যানহুই এবার জিয়াংকে ওর এনশিয়েন্ট নাম ধরে ডাকলে জিয়াংও বুঝে যায় যে ন্যানহুই ওকে চিনতে পেরে গেছে। তো এরপর ওদের বিয়ের রিচুয়াল শুরু হলে শিয়া যখনই ন্যানহুইকে রিং পরাতে যাবে তখনই ন্যানহুই এই পৃথিবী থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এতে তো শিয়া অনেক বেশি আপসেট হয়ে গেছিল। ওদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে কিনা এখন অনেক বেশি বুড়ো হয়ে গেছে, কারণ ওই গাছটাকে বাঁচাতে গিয়ে ও ওর সব এনার্জি শেষ করে দিয়েছিল। তো জিয়াং শেষবারের জন্য শিয়ার সাথে দেখা করতে চায়, যে কারণে মিস্টার লি শিয়ার সাথে দেখা করে ওকে এবার সব সত্যিটা বলতে শুরু করে যে আসলে এনশিয়েন্ট টাইমে ন্যানহুয়া আর জিয়াং একসাথে থাকতো। তো ন্যানহুয়া জিয়াংকে ওর বোনের মতোই ভাবতো, কিন্তু জিয়াং ন্যানহুয়াকে পছন্দ করত। তো এনশিয়েন্ট টাইমেই ন্যানহুয়ার সাথে শিয়ার দেখা হয়। তো ন্যানহুয়া শিয়াকে পছন্দ করতে শুরু করলে জিয়াং এর সেটা একদমই ভালো লাগে না, তাই ও শিয়াকে হার্ট করার চেষ্টা করেছিল। তো শিয়া বুঝতে পারে ও জিয়াং আর ন্যানহুয়ার মাঝে এসে গেছে, তবে শিয়ার কাছে একটা ইমমর্টালিটির পাওয়ার ছিল, তাই শিয়া ন্যানহুয়াকে ওর ওই ইমমর্টালিটির পাওয়ারটা দিয়ে নিজে পৃথিবী থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যাতে কিনা অন্য কোনো জন্মে ও ন্যানহুয়ার সাথে দেখা করতে পারে। তবে শিয়ার এইভাবে চলে যাওয়ার কারণে ন্যানহুয়া অনেক বেশি আপসেট হয়ে পড়ে, এমনকি ও তো ওর অতীতের সবকিছু ভুলে যাচ্ছিল। তো জিয়াং ন্যানহুয়াকে এইভাবে দেখে অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ ওর জন্যই ন্যানহুয়ার এমন কন্ডিশন হয়েছে। তো জিয়াং শিয়াকে খোঁজার চেষ্টা করছিল, তখনই ওর তোমার সাথে দেখা হয়, আর তোমাকেই ওর ন্যানহুয়ার জন্য ঠিক বলে মনে হয়েছিল, তাই ও প্ল্যান করেই তোমাকে ন্যানহুয়ার কাছে নিয়ে যায়। তবে ও পরে তোমার ড্রয়িং দেখে বুঝতে পারে যে তুমি আসলে সেই শিয়া যে কিনা এনশিয়েন্ট এরাতে ওদের সাথে ছিল। তো এইসব শুনে শিয়া জিয়াং এর সাথে দেখা করতে আসে,
যেখানে জিয়াং তো শিয়াকে সরি বলা মাত্রই মরে যায়। তো এইভাবে ওর বেস্টিকে চলে যেতে দেখে শিয়া তো এবার আরো বেশি আপসেট হয়ে পড়েছিল। তো এখন আর এই শহরে ওর কেউ নেই, যে কারণে শিয়া ন্যানহুয়ার সাথে কাটানো ওর প্রত্যেকটা স্মৃতিকে ওর বাড়ির উঠোনে ওই মরা গাছটার নিচে পুঁতে দেয়। আর ওখানেই আরেকটা চেরি গাছ লাগিয়ে শহর ছেড়ে ডিজাইনিং এর কাজের জন্য অন্য জায়গায় চলে যায়। তো এরপরই আমরা 5 বছর পরের সিন দেখি, যেখানে শিয়া এখন অনেক ভালো ডিজাইনার হয়ে গেছে। তো শিয়া স্টেজে ছিল, তখনই ন্যানহুই ওখানে আসে। আসলে শিয়ার লাগানো ওই গাছটা বড় হয়ে গেছে। তো ওই গাছেই আবারও চেরি ফ্লাওয়ার ফোটার সাথে সাথেই ন্যানহুই পৃথিবীতে ফিরে এসেছে। এই দেখে তো শিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তো ন্যানহুই ফিরে আসা মাত্রই এবার তো ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে গেছিল। তো ন্যানহুইয়ের ফিরে আসার খবর পেয়ে ইয়ান এবার ওর সাথে দেখা করতে আসে, আর ওকে জানায় জিয়াং আসলে অন্য কেউ নয়, তোমারই বোন ছিল। আর মিস্টার লি যে কোম্পানির হয়ে কাজ করতে এসেছিল সেটা আসলে তোমাদেরই কোম্পানি, যার অর্থ ছিল ল্যানহুই এখন একটা বড় কোম্পানির সিইও হয়ে গেছে। এই শুনে তো ওরা সবাই বেশি খুশি হয়ে যায়। তো এখানেই সবার হ্যাপি হওয়ার সাথে সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।